ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব ডক্টর এপিজে আব্দুল কালাম স্টোরি স্ট্রং রুট। এই স্ট্রং রুট গল্পটা জার্নি অফ চাইল্ডহুড হারমোনি অ্যান্ড ইন্সপিরেশন। এটা একটা ইন্সপিরেশনের গল্প ছিল। একটা মানুষ কিভাবে ইন্সপায়ার হতে হয়, একটা মানুষ কিভাবে পড়াশোনার দিকে, একটা মানুষের কিভাবে আধ্যাত্মিক ও চিন্তার দিকে তার ডেভেলপমেন্ট সে ইন্সপায়ার হবে, তার জন্য এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুট। এটা আমরা নিয়েছি কোথা থেকে? এপিজে আব্দুল কালাম নিয়েছে, এই গল্পটা আমাদের সিলেবাসে দেওয়া হয়েছিল উইংস অফ ফায়ার থেকে, যেটা মূলত এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি। অ্যাবাউট ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম কে ছিলেন? এপিজে আব্দুল কালাম দ্য সায়েন্টিস্ট অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। আমাদের ভারতের প্রখ্যাত সায়েন্টিস্ট, বিখ্যাত সায়েন্টিস্ট, তাকে আমরা চিনি এক নামেই, এবং 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যিনি 2002 থেকে 2007 পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে কাজ করেছিলেন। এবং তাকে আরেক নামে চিনি শুধুমাত্র আমরা নয়, সারা পৃথিবীতে তাকে এক নম্বরে চেনে। আমেরিকা বলো কিংবা ফ্রান্স বলো আর জার্মান বলো, যেখানেই তুমি বলবে হু ইজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তাকে এক নামেই চেনা যায়, এপিজে আব্দুল কালাম। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া তাকে আমরা চিনে থাকি এটাই। অ্যান্ড বর্ন ইন রামেশ্বরম, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? রামেশ্বরমে জন্মগ্রহণ করেন 1931 রামেশ্বরমে, তামিলনাড়ুতে। সেলিব্রেটেড অথর, তিনি অথর হিসাবে তিনি অনেক সুনাম অর্জন করেছিলেন, তার অনেকগুলো লেখা আছে। আর তার মধ্যে তার সবচেয়ে বিখ্যাত, যিনি লিখে গেছিলেন তার ইন্সপিরেশন বুক দ্য উইংস অফ ফায়ার, যেটা থেকে এই গল্পটা আমরা নিয়েছি। ইন্ট্রোডাকশন টু দ্য স্টোরি। আমরা এই গল্পটার এখন ইন্ট্রোডাকশন করি। স্ট্রং রুট দ্য পাওয়ারফুল নেগেটিভ ডক্টর এপিজে আব্দুল কালামস বায়োগ্রাফি। এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি যেটি ছিল উইংস অফ ফায়ারের, তার এই স্টোরিটা তার থেকেই নেওয়া। আর এটা একটা ভ্যালুয়েবল চাইল্ডহুড ভ্যালুয়েবল কেমন? বেসড অন কালামস ফরমেটিভ শেয়ার অফ দ্য স্ট্রং রুট। এপিজে আব্দুল কালামের এই গল্পতে তিনি তার ফ্যামিলি সম্পর্কে বর্ণনা করেছেন, কিভাবে তিনি ছোটবেলা থেকে বড় হয়েছেন, কিভাবে কোথায় তিনি পড়াশুনো করেছেন, কিভাবে তিনি তার বাবার সঙ্গে তার পা হাঁটা নিয়ে শুরু করেছেন সেই ছোট্টবেলার এপিজে আব্দুল কালাম অ্যান্ড আনডিস্টিংগুইশ বয় থেকে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কিভাবে হয়েছিলেন, সেই গল্পটাই এখানে বর্ণনা করা হয়েছে। Core focus, simplicity, discipline, and humanity from the heart of the inspirational Wings of Fire. Wings of Fire, the story inspired by Kalam's autobiography, Wings of Fire, which chronicles the journey from the humble beginnings to become India beloved leader. সে একটা বাচ্চা, একটা ছোট্ট আনডিস্টিংগুইশ, আর তার প্যারেন্টস ছিল হ্যান্ডসাম। তার মা এবং তার বাবা দুজনেই হ্যান্ডসাম ছিল, দুজনকেই দেখতে অ্যান আইডিয়াল কাপেল বর্ণনা করেছেন তিনি। আর তার মাঝখানে একটা আমরা যেমনটা বলে থাকি আনডিস্টিংগুইশ লুক, এপিজে আব্দুল কালাম তিনি নিজেই বলেছেন। আর সেই থেকে আমাদের ভারতের লিডার হয়ে আমাদের ভারতের তিনি পথ চলাকে, আমাদের ভারতের সমস্ত স্টুডেন্টকে এবং যা ইয়াং জেনারেশনকে তিনি ইন্সপায়ার করে গেছেন। সেই স্টোরিটা আজকে আমরা কমপ্লিট করছি। কালামস ফ্যামিলি, কালামের বাবা কি এখানে? কালামের ফ্যামিলি বলতে এখানে আমরা কজন কি জানি? তার বাবা এবং মা, এটাই তার ফ্যামিলি। তার বাবা ছিল জয়নুল আবেদিন, ফাদার জয়নুল আবেদিন, অ্যান্ড মাদার আশিয়াম্মা। তার বাবার কোনো কি ছিল? নাইদার ফর্মাল এডুকেশন নর ওয়েলথ। তার বাবার কি ছিল? ফর্মাল এডুকেশন কি ছিল না, তার এডুকেশন ততটাও ছিল না। আর মা আশিয়াম্মা, তার বাবাদের লিনিয়েজ বাহাদুর, ব্রিটিশ বাহাদুর তার কি দিয়েছিল? বাহাদুর থেকে বাহাদুর উপাধি দিয়েছিল। ব্রিটিশরা তার ফ্যামিলিকে বাহাদুর উপাধি দিয়েছিল, কোনো একটা প্যাটার্নাল ওর কোনো একজনকে দিয়েছিল ব্রিটিশরা। সেই দিক দিয়ে এপিজে আব্দুল কালামের মায়ের দিক থেকে তারা অনেক বড় একটা সম্মানীয় ব্যক্তি ছিলেন। এপিজে আব্দুল কালামের বাবার না কোনো এডুকেশন ছিল আর না কোনো ওয়েল ছিল, তিনি নিজেই বর্ণনা করেছেন। হিজ ফাদার স্টার্টেড হিজ ডে, তার বাবা তার দিনটা শুরু করতো অ্যাট 4 AM, 4 AM, আফটার প্রেইং নামাজ পড়ে, অ্যান্ড হি ওয়াকিং 4 কিলোমিটার্স এবং হিজ কোকোনাট গ্রোভ, তার নারকেল বাগান মানে তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি 4 কিলোমিটারের বেশি হাঁটতেন এবং তার নারকেল বাগান থেকে নারকেল পেড়ে আনতেন। এইভাবে তার শুরু হয়ে গেছে ফ্যামিলি লাইফ, এখান থেকে শুরু। কালামস চাইল্ডহুড কেমন ছিল? নিউজ পেপার ডেলিভারি, তিনি ছোটবেলা থেকে নিউজ পেপার ডেলিভারি করতেন। ইয়াং কালাম ডিস্ট্রিবিউটেড নিউজ পেপার এভরিডে। তিনি মর্নিং টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি তার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য কি করেছিলেন? নিউজ পেপার ডেলিভারি করতেন। হিজ হাম্বেল জব থট হিম ভ্যালু আর্নিং থ্রো অনেস্ট ওয়ার্ক, তার অনেস্ট ভাবে তিনি অনেস্টলি ইনকাম করতেন।
আর এইভাবে তিনি তার নিউজ পেপার ডেলিভারি চালিয়ে গিয়ে তার ফ্যামিলিকে সাপোর্ট করেছিলেন। হেল্পিং হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে সাপোর্ট করেছিলেন। ডিসপাইট লিমিট রিসোর্সেস কালাম কন্ট্রিবিউট টু হিজ ফ্যামিলি ইনকাম, তার ইনকাম ততটাও ছিল না। তার বাবার একটা ছোট নারকেল বাগান ছিল, সেখান থেকেই তিনি করতেন। এবং তার বাবা একটা ধার্মিক ছিলেন, তিনি প্রত্যেকদিন নামাজ পড়তেন এবং এভরিওয়ান গিভ হিম বাওয়েলস অফ ওয়াটার। প্রত্যেকেই তার আশেপাশে রামেশ্বরমের যারা বাসিন্দা ছিল তার বাবাকে সবসময় তারা বাওয়েলস অফ ওয়াটার ওয়াক করতো ফর ইনভ্যালিড পিপল, যারা অসুস্থ ব্যক্তি, আর তার বাবা সেটাকে his father keep his fingerprint on the balls of water, and it become he chanted something and it become the pure for the imbalance they cure. লাভ ফর লার্নিং, তারা ভালোবাসার পাত্র হয়েছিলেন। কালাম ওয়াজ সিনসিয়ার ডেডিকেটেড স্টুডেন্ট হু লাভড লার্নিং, সে ছোটবেলায় তো অত্যন্ত মেধাবী ছিল, সে পড়াশোনায় খুব ভালো ছিল। তিনি নতুনত্ব কিছু জানার জন্য তিনি সবসময় কি ডেডিকেটেড থাকতেন। আই ওয়ান্ট টু লার্ন সামথিং, আই ওয়ান্ট টু বিকাম আ গ্রেট টিচার। মাই টিচার অলসো টোল্ড মি দ্যাট সামটাইম, আমার টিচার আমাকেও বলেছিল এপিজে আব্দুল কালাম সম্পর্কে। তিনি এক কোনো কনফারেন্সে গিয়েছিলেন, সেখানে এপিজে আব্দুল কালামের কোনো ভাষণ শুনেছিলেন। তিনি বলেছিলেন, এপিজে আব্দুল কালাম এটা বলেছিলেন তার জীবনে তার কোনো একটা টিচার তাকে একটা বেত দিয়ে কোনো একদিন মেরেছিলেন, আর তিনি কাঁদতে কাঁদতে একটা গাছের গোড়ায় গিয়ে বসেছিলেন। আর সেই টিচার তখন এপিজে আব্দুল কালামের কাছে এসে বলেছিলেন, আমার এই লাঠি যার যার পিঠে পড়েছে সে কোনো না কোনো একটা কিছু করেছে, তুমি অবশ্যই করবে। এপিজে আব্দুল কালাম তিনি এটাই মনে করতেন এটা টিচারের একটা দোয়া। কিন্তু তার পরিশ্রম, অত্যন্ত কঠোর পরিশ্রম, নিউজ পেপার ডেলিভারি বলো, তার ফ্যামিলিকে সাপোর্ট করা বলো, এবং ভালোবাসা তার এডুকেশনের প্রতি, এটাও তার সাফল্যের একটা অন্যতম দিক। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, ইফ ইউ হ্যাভ টু রিড মেনি লটস অফ থিং। Values that developed through his childhood experience, কালাম developed pure value of discipline. তিনি অত্যন্ত ডিসিপ্লিন ছিলেন, হার্ড ওয়ার্কিং ছিলেন, and honestly he praying every day with his father Maghrib prayer, and after doing, but he don't know that, and his mother, এখানে তার মারও একটা উল্লেখযোগ্য চাইল্ডহুডে এখানে বলাই বাহুল্য, কালামের চাইল্ডহুডে তার মায়েরও একটা ভূমিকা আছে। কেমন ভূমিকা? তার মা এভরিডে তার মা প্রত্যেকদিন 20 থেকে 10-12 জন, মানে সে বলেছিল এপিজে আব্দুল কালাম এই গল্পটায়, যে আমি মনে করতে পারছি না যে আমার মা প্রতিদিন কতবার লোককে আউটসাইডারদের খাওয়ান, যে পুয়ার পিপলদের খাওয়ান। তিনি এটাও, তার মা একজন খুব ভালো অত্যন্ত মহিলা ছিলেন। আর অ্যান আইডিয়াল কাপল নামে তাদেরকে চেনা হতো, তাদের প্যারেন্টসকে চিনতেন সবাই তার প্যারেন্টসকে। তিনি প্রত্যেকদিন অনেকজন খাওয়াতেন, এটাও তার মায়ের অন্যদেরকে একটা দোয়া। এর কারণেও এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যানের দিকে একটা আমরা ধরে নিতে পারি এটাই তার একটা বিগিনিংস অফ দ্য জার্নি। Contextual background, Dr. Kalam grew up shaping value of the tolerance environment play crucial role in forming the character of the world view. জন্মগ্রহণ করেছিলেন রামেশ্বরমে, রামেশ্বরমের প্রত্যেকটা মানুষজন তাকে চিনে। স্মল রিলিজিয়াসলি হারমোনিয়াস টাউন, তামিলনাড়ু, এখানে তামিলনাড়ুতে অত্যন্ত এখানে এটা ধার্মিক, এখানে মূলত হিন্দু ধর্মের বাসিন্দাও বাস করতেন এবং হিন্দুরাও বাস করতেন, মুসলিমরাও বাস করতেন। তার পুরো এরিয়াটা ছিল প্রিডমিনেন্টলি মুসলিম, সবাই মুসলিম, কিন্তু আউটসাইডার অফ দ্য হিন্দু অনেকে হিন্দু তার বাবার কাছে প্রত্যেকদিন আসতো, যারা অসুস্থ থাকতো তার বাবা প্রত্যেকদিন নামাজের পরে দাঁড়িয়ে থাকতো আর তার কাছে দিত পাত্রে করে জল, আর তার বাবা সেটাকে কিওর করে দিতেন, মানে চ্যান্টেড কিছু উচ্চারণ করে আরবিতে তিনি তাদেরকে ডেলিভার করতেন, আর এর জন্য তারা সুস্থতা লাভ করতেন। মাল্টিপল রিলিজিয়ন কনসিস্টেন্ট হারমোনিয়াস, এখানে তার বাবারও একটা, এখানে মাল্টিপল রিলিজিয়ন বলতে এখানে আমরা দুটো রিলিজিয়ন পেয়েছিলাম, একটা হিন্দু আর একটা মুসলিম। তার বাবা অত্যন্ত ওই আমাদের রামেশ্বরমে যে হাই প্রিস্ট অফ দ্য টেম্পল, যে টেম্পলের মন্দির ছিল, যে রামেশ্বরমের ফেমাস টেম্পল ছিল, সেই টেম্পলের যে হাই প্রিস্ট ছিল, অর্থাৎ যিনি উচ্চতর, মানে সম্মানের দিক দিয়ে উচ্চ, তিনি প্রধান প্রিস্ট ছিল, তার বাবার সাথে তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, আর এখান থেকে তিনি মাল্টি রিলিজিয়ন সম্পর্কে আইডিয়া পান। তার বাবা তাকে বলেছিলেন প্রত্যেকটা মানুষের ধর্ম তার আলাদা হতে পারে, বাট হিউম্যান বিং, অ্যাজ আ হিউম্যান বিং ইউ হ্যাভ টু লাভ এভরিওয়ান। ওয়ার্ল্ড ওয়ার টু এরা, কালামের চাইল্ডহুড আনফোল্ডেড ডিউরিং দিস সাবমিশন হিস্ট্রিক্যাল পিরিয়ড। তিনি তার আর্লি চাইল্ডহুডে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও দেখেছিলেন, এই এরাটা তিনি উপভোগ করেছিলেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে আমাদের পৃথিবীতে দুর্ভোগ দেখা দিয়েছিলেন, যে মানুষের কাছে
খাবার ছিল না, অনাহারে দিন কাটিয়েছে, অনাহারে জীবন কাটিয়েছে, অতিবাহিত করেছে। এটা নিয়েও তিনি তার ছোটবেলায় উপভোগ করেছেন, অর্থাৎ তিনি সাফার করেছেন। রিলিজিয়াস হারমোনি বলতে এখানে প্রত্যেকটা, এখানে হিন্দু এন্ড মুসলিমের কথা আমি আগেই বলেছি যে মূলত হিন্দু আর মুসলিমের গল্পটাই এখানে বেশি আসে, পিসফুল এন্ড কনসিস্টেন্ট। হিন্দু আর মুসলিম, তার এরিয়াটা এমন ছিল, রামেশ্বরমটা এক সাইডে হিন্দু এক সাইডে মুসলিম, বাট তারা পিসফুলি সাইড বাই সাইড। এখন না আমাদের যখন কাজী নজরুলের এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই গল্পটাও থেকে আমরা জানতে পারি, এই কবিতা থেকে, আমরা মুসলিম এবং হিন্দু ভাই ভাই, আমরা হিউম্যান বিং, অ্যাজ আ হিউম্যান বিং উই আর ব্রাদার্স। বাট ধর্ম ধর্মের জায়গায়, আর মানুষত্ব মানুষত্বের জায়গায়। মানুষত্বকে ধর্ম দিয়ে বিচার করা যায় না। at first you have a human, then you have Muslims or Hindu. যদি তোমার হিউম্যানিটি না থাকে, তোমার মধ্যে মানুষত্ব বোধ না থাকে, at first তুমি মানুষ না। যদি মানুষ না হও, তোমার কোনো ধর্মের দাম নেই। কোনোদিন কোনো মুসলিম ধর্মের কোনো জায়গায় লেখা নেই যে হিন্দুদেরকে ঘৃণা করো, আর কোনো হিন্দু ধর্মের কোনো জায়গায় লেখা নেই মুসলিমদেরকে ঘৃণা করো। এটা শেখায় না। ধর্ম অ্যাজ আ হিউম্যান, তারপরে তুমি তোমার ধর্ম পালন করো, অন্যের ধর্মকে শ্রদ্ধা করো, এতটুকুই। বাট এটা কখনো শেখায় না অন্য ধর্মকে ঘৃণা করো আর নিজের ধর্মকে ভালোবাসা। এটা কোনো ধর্মের রীতিনীতি নয়, আর কোনো ধর্ম এটা শেখায় না। মিউচুয়াল রেসপেক্ট, তুমি যেমন যতটা মুসলিমদের মাওলানাদের রেসপেক্ট করো, সম্মান করো, ঠিক ততটাই হিন্দু পুরোহিতদেরকেও সম্মান করা উচিত অ্যাজ আ হিউম্যান বিং। বন্ড অফ ফ্রেন্ডশিপ, তার বাবার বন্ডস অফ ফ্রেন্ডশিপ, এখানে তার বাবা তিনি উল্লেখ করেছিলেন তার বাবার সঙ্গে রামেশ্বরমের যে হাই প্রিস্ট ছিল তার সঙ্গে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তিনি তার বাড়িতে সবসময় আসা যাওয়া করতেন তারা দুজনাই। ইন্ডিয়াস গ্রেটেস্ট স্ট্রেংথ, এখানে এই যে ইন্ডিয়াস গ্রেটেস্ট স্ট্রেংথ, এইটাই আমরা, যে আমরা কোনো ধর্ম অবলম্বী কোনো কাউকে আঘাত করে কথা বলবো না। আমাদের এখনকার জেনারেশনে একটা, মানে এই যে আমরা 21st সেঞ্চুরিতে ইন্ডিয়াতে একটা ধর্ম আরেকটা ধর্মের উপরে যে আঘাত করছে, একটা ধর্ম আরেকটা ধর্মের প্রতি পেছনে প্রত্যেকদিন লেগে আছে, এজ আ মুসলিম বলো, এজ আ হিন্দু বলো, এজ আ খ্রিস্টান বলো, এজ আ শিখ বলো, এজ আ বৌদ্ধইজম বলো, এটা এটা কোনোদিন কোনো ধর্ম শেখায় না। অ্যাটলিস্ট তো কোনো ধর্ম, আমি তো জানি না কোনো ধর্ম শেখায় না। প্রত্যেকটা অ্যাজ এ ইন্ডিয়ান এতটা ধর্ম বিস্তার লাভ করেছে, অন্য পৃথিবীতে এতটা ধর্ম কোনো দেশে নেই। হিন্দু খ্রিস্টান এতটা, জৈন বৌদ্ধইজম এত ধর্ম কোনো দেশে নেই। সব দেশে একটা কাটাকাটি মারামারি থাকে, কিন্তু হিন্দুদের প্রথম, ইন্ডিয়ায় প্রথম থেকেই হিন্দু মুসলিমের একটা ভ্রাতৃত্ববোধ ছিল। এই ভ্রাতৃত্ববোধটা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। যদি এর মধ্যে না থাকে, একটা মানুষের মধ্যে আরেকটা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ না থাকে, এ জাতি সবসময় পিছিয়ে থাকবে, এ মানুষ জাতি সবসময় পিছিয়ে থাকবে। পড়াশুনো করতে হবে, সবসময় নিজেদেরকে অন্যকে সাপোর্ট করতে হবে। অ্যাজ এ হিউম্যান তোমাকে অন্য ধর্মকে সাপোর্ট করতে হবে। আগে ধর্ম নয়, আগে তোমার কর্ম, তারপরে তোমার ধর্ম। ধর্ম পরে পালন করবে, আগে তোমার হিউম্যানিজম, তুমি যে মানুষ, তোমার মানুষত্বটা আগে প্রমাণ করো, তারপর তুমি ধার্মিক হবে। ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এই গল্পে ইম্পর্টেন্ট ক্যারেক্টার কটা আছে? ইম্পর্টেন্ট ক্যারেক্টার আব্দুল কালাম, তো মেন ক্যারেক্টার অফ দ্য হিরো অফ দ্য স্টোরি, জয়নুল আবদিন হিজ ফাদার, আশিয়াম্মা তার মাদার, টিচার ছিল যিনি, তিনি গাইডেড করেছিলেন আর কমিউনিটি। আর এখানে আরেকটাই বলা হয় যে হাই প্রিস্ট অফ দ্য রামেশ্বরম ফেমাস টেম্পল, পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, তিনিও এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এখানে আমি উল্লেখ করিনি, এখানে পিডিএফ নোটসে তোমরা এটা লাগবে, পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, উনিও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার অফ দ্য স্টোরি। থিমস অফ দ্য স্টোরি, এই গল্পের থিমস কি? কোর আইডিয়াস, এই সিম্পলিসিটি। প্রথমে শেখায় কি, আশিয়াম্মা তার মা প্রত্যেকদিন এভরিডে হি ফিডস লটস অফ পিপল, 10-12 জন খাওয়াতেন, এরকম তিনি উল্লেখ করেছেন। এখানে প্রথমত তিনি এটাই শিখিয়েছেন যে প্রথমত কাউকে, গরিবদেরকে খাওয়ানো, গরিবদেরকে দান করা। তিনি আরেকটা জিনিস দিয়েছেন, তার বাবা কখনো প্রয়োজনের অধিক কোনো কিছু দিতেন না তাকে। এখানে আমাদেরকেও প্রত্যেকের প্রয়োজনের অধিক নিয়ে সেটা ছড়িয়ে দেওয়া, ফেলে দেওয়া, এমনটা কখনো না। শপিং তুমি যতটাই প্রয়োজন ততটা করো, খাওয়ার তোমার যতটা প্রয়োজন ততটা খাও, ততটাই কেন। একখানি কিনে আর সেটা নষ্ট করা, এটা মানুষত্ব বোধের মধ্যে পড়ে না, এটা সিম্পলিসিটির মধ্যে আসে না। হার্ড ওয়ার্ক, এখানে তার বাবার হার্ড ওয়ার্ক, প্রথমে আমি বলছি তার বাবার হার্ড ওয়ার্কটা তিনি কত করতেন। তিনি ভোর 4টের সময় উঠতেন এবং তিনি ফজরের নামাজ পড়ে তারপরে তিনি 4 কিলোমিটার পর্যন্ত হেঁটে যেতেন, আবার সেটা নারকেল পেড়ে এনে ফিরে আসতেন। এখানে একটা হার্ড ওয়ার্ক তার বাবার দেখেছি। এবং তিনি কি করতেন, তিনি এপিজে আব্দুল কালাম ছোটবেলায় খুব পড়াশোনা ভালোবাসতেন, তিনি পেপার বিক্রি করতেন, অন্যান্য
কাজে কাজ করে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতেন, এটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক ফর ইউ। ডিসিপ্লিন বলতে তিনি তার বাবার সঙ্গে যখন নামাজ পড়তে যেতেন আউটসাইডার অফ দ্য মাস্ক, তিনি সবাইকে ভালোবাসতেন এবং তার বাবার ফ্রেন্ড ছিল পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, তাকেও তিনি শ্রদ্ধা করতেন, তার কাছে সবসময় বসতেন। তিনি পাকশি লক্ষ্মণ শাস্ত্রীও এপিজে আব্দুল কালামকে খুব ভালোবাসতেন। তিনি দুজনের কথাবার্তা সবসময় শুনতেন। তার বাবা এবং পাকশি লক্ষ্মণ শাস্ত্রী সবসময় স্পিরিচুয়াল কনসেপ্ট নিয়ে আলোচনা করতেন। এই প্রতিদিন এই স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা তিনি শুনে তার দ্বারাও ইন্সপায়ার্ড হয়েছিলেন। ফ্যামিলি ভালো, তিনি তার ফ্যামিলিকে সাপোর্ট করেছিলেন, বড়দেরকে সম্মান করতেন এবং আউটসাইডার পুয়ারদেরকে তিনি সম্মান করতেন এবং খাওয়াতেন। এখান থেকে আমরা ফ্যামিলি ভ্যালুও শিখতে পারি এবং গরিবদের প্রতি ভালোবাসাও শিখতে পারি। তার বাবা মা যে একটা আইডিয়াল ছিল, তার বাবা মা কত ভালো ছিল, এখান থেকে আমরা সেটাও জানতে পারি। মোরাল এডুকেশন কি? স্ট্রং রুট মানে আমাদের রুট মানে হচ্ছে শেকড়। এই শেকড়টা বুঝতে হবে। যখন কোনো ব্যক্তির শেকড়টা ঠিক থাকবে না, কোনো গাছের শেকড়টা ঠিক থাকবে না, তখন সে গাছ এমনিতেই উপড়ে পড়বে। যখন তুমিও একটা মানুষ অ্যাজ এ হিউম্যান, তোমার যে বেস অফ দ্য স্টোরি বা তোমার ফ্যামিলি, তুমি যেটা শিখেছো সেটা আগে তোমাকে নির্ণয় করতে হবে। তোমার বাবা যেটা তোমাকে শিখিয়েছে সেটাই তোমার তোমার শিক্ষা। তোমার বাবা যদি নড়বড়ে শিক্ষা তোমাকে দান করেন, তুমি তাহলে কখনো দাঁড়াতে পারবে না। আর তুমি যেটা সাফার করেছো, তোমার ফিউচার, তোমার ফ্যামিলি, তোমার বাচ্চাদের জন্য সেটা শিক্ষা গ্রহণ করা অবশ্যই প্রয়োজন। নাহলে তোমার স্ট্রং, আবার তোমার রুটটা যদি স্ট্রং না হয়, তোমার পরবর্তী ফিউচার জেনারেশন সেটাও ক্ষতিগ্রস্তর দিকে ধাবিত হবে। মোরাল অ্যান্ড দ্য মেসেজ এখানে আরেকটা তিনি কোড উল্লেখ করেছেন, এভরি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট ইন্ট্রোস্পেকশন। আমাদের অ্যাডভার্সিটি সবসময় একটা নতুন জিনিস আমাদেরকে দান করেন, যেটা একটা রাস্তা বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা রাস্তা খুলে যায়। এটা আমাদেরকে লক্ষ্য রাখা, যে এই একটা জিনিস, মানে গল্পের স্ট্রং রুট, আমরা সবসময় কোনো জিনিস আমরা হারিয়ে ফেলি, বারবার হেরে যাই। আমরা হেরিয়ে গেলে আবার থেমে থাকা, এটা হেরে গিয়ে আবার থেমে যায়। মনে করো একটা এসএলএসটি, সামনে এসএলএসটির পরীক্ষাই হচ্ছে, এসএলএসটিতে তুমি ফেল করেছো, আবার তুমি হেরে গিয়ে বসে আছো, না, এমনটা নয়। এসএলএসটিতে ফেল করেছো তো কি হয়েছে, তারপরের এসএলএসটিতে পরীক্ষা দেবে, অন্য পরীক্ষা দেবে, সবসময় পড়ে যাও, পড়াশুনো করো, নিজের রাস্তা নিজে দেখে নাও। অ্যাডভার্সিটি তোমার সামনে একটা না একটা রাস্তা তোমাকে দেখাবে, সেই রাস্তার উপরে তুমি চলো। স্ট্রং ভ্যালু, স্ট্রং পার্সোনালিটি, তিনি ফাউন্ডেশন অফ এপিজে কালাম রিমার্কেবল ক্যারেক্টার ওয়াজ বিল্ডিং স্ট্রং ভ্যালু ইনস্টল বাই হিজ ফ্যামিলি। এখানে এপিজে আব্দুল কালামের প্রথম জন্ম থেকেই, জন্মের পরে তার মা, তিনি তো অত্যন্ত মেধাবী ছিলেন, অত্যন্ত শিক্ষিত ছিলেন, বাহাদুর তাদের টাইটেল ছিল। সেক্ষেত্রে তার বাবাও তাকে প্রত্যেকদিন শিক্ষা দিতেন। এই শিক্ষাটা ইম্পর্টেন্ট। যখন তোমার ভিতরে নৈতিকতা, শিক্ষা, জ্ঞান না থাকবে, তুমি তখন সহজে পথ চলতে পারবে না। তোমার কাছে টাকা না থাকলে তো এটা একটা জিনিস, টাকা না থাকলে তাও লাইফটা কন্ট্রোল করা যায়, লাইফটা ব্যালেন্স করা যায়। বাট ইউ হ্যাভ নট মাচ এডুকেশন নর নো ওয়েলথ, যখন তোমার এডুকেশনও থাকবে না, ওয়েলথও থাকবে না, ইউ হ্যাভ নো ভ্যালিডিটি ইন দ্য সোসাইটি। রেসপেক্ট ফর অল রিলিজিয়ন, প্রত্যেকটা ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখা উচিত। হার্ডওয়ার্ক লিড টু সাকসেস, হার্ডওয়ার্ক তুমি করলে সফলতা একদিন না একদিন পাবে। যদি তুমি হার্ডওয়ার্ক করে থাকো, হার্ডওয়ার্ক না করলে সফলতা পাবে এমনটা কোনো গ্যারান্টি নেই, হার্ডওয়ার্ক করলে কিন্তু সফলতা পাবে, এটা গ্যারান্টি আছে। রুল অফ প্যারেন্টস অ্যান্ড টিচার, এখানে একটা শিক্ষা, টিচারদের যেমন একটা শিক্ষা, টিচারদের ক্ষেত্রে একটা রোল আছে, যেমনটা এপিজে আব্দুল কালাম তিনি বর্ণনা করেছিলেন। তার টিচার তাকে শিক্ষা দিতে গিয়ে মেরেও ছিলেন, প্রয়োজন পড়লে টিচারদের মারা, বাট এমন মারা নয় যেটা শরীরের ক্ষতি হয়ে যায়, শরীরে আঘাত প্রাপ্ত হয়, এমন নয়। শাসন করার জন্য কিছু কিছু ক্ষেত্রে মারা যেতেও পারে। আর প্যারেন্টস এর যে রোলটা আমি বললাম, সেই একই রোল, একই জিনিস। অ্যান্ড লাস্ট অফ ইম্পর্টেন্ট কোটস, এপিজে আব্দুল কালাম তার এই গল্পে তিনি কয়েকটা লাইন কোট করেছেন কি, ইন্সপায়ার অ্যান্ড ওয়ার্ড এপিজে আব্দুল কালাম কন্টিনিউ দ্য মিলিয়ন্স অফ দ্য ওয়ার্ল্ড। ইয়াং জেনারেশনের জন্য এটা ড্রিম স্ট্যান্ডস ফর ইনটু থটস অ্যান্ড থটস রেজাল্ট অ্যাকশন। এখানে বলেছিল তুমি যদি জেগে ঘুমাও, মানে স্বপ্ন যদি দেখতে হয় জেগে স্বপ্ন দেখো, ঘুমিয়ে স্বপ্ন দেখার সেটা কোনো মানে হয় না। স্বপ্ন জেগেই দেখো, যেটা পূরণ করতে পারবে। ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঘুম থেকে যখন উঠবে আবার ভেঙে যাবে, তখন সেটা আর কোনো কাজে আসবে না। ইউ হ্যাভ টু ড্রিম বিফোর ইউর ড্রিমস ক্যান ট্রু। তুমি স্বপ্ন তখনই দেখো যখন তোমার স্বপ্নটা সফল হবে। এক্সিলেন্স ইজ কন্টিনিউয়াস প্রসেস, ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। এক্সিলেন্ট, তুমি যখন হার্ডওয়ার্ক করবে তখন তোমার সফলতা তোমার রাস্তা বয়ে চলে আসবে। আর তুমি যদি হার্ডওয়ার্ক না করো, সফলতা শুধু দেখতেই হবে, আর স্বপ্নই দেখে যেতে হবে, কোনো কাজে আসবে না। সুতরাং হার্ডওয়ার্ক